আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ থেকে সিএমএইচে নেওয়া হলো হাসনাত আব্দুল্লাহকে। এরপর জানিয়ে দিব রিমান্ডে সালমান এফ রহমান, আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। আরো জানিয়ে দিব হাসানুল হক ইনু গ্রেফতার। এদিকে 4000 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা। এরপর জানিয়ে দিব বন্যায় মৃত্যু বেড়ে 23, ক্ষতিগ্রস্ত 55 লাখেরও বেশি। সর্বশেষ জানিয়ে দিব 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন রিকশা চালকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। ঢাকা মেডিকেল কলেজ থেকে সিএমএইচে নেওয়া হলো হাসনাত আব্দুল্লাহকে। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসনাত আব্দুল্লাহকে দেখতে শত শত মানুষ আসছেন। তাকে অবজারভেশনে রেখে বিশ্রাম নিশ্চিত করা দরকার, কিন্তু কেউ কথা শুনছে না। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে সিএমএইচের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। হাসনাত আব্দুল্লাহ সংখ্যা মুক্ত কিনা এমন প্রশ্নের জবাবে ঢাকা মেডিকেল কলেজ পরিচালক বলেন, আরো 48 ঘন্টা তাকে অবজারভেশনে রাখতে হবে, তারপর বলা যাবে শারীরিক অবস্থা। রোববার রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টারে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সচিবালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়। বর্তমানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সচিবালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তার চিকিৎসা চলছে। সচিবালয়ে অবরুদ্ধ থাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি বিভাগে ওসেকে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে। এর আগে রাত 8:30টার দিকে ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে যাচ্ছে বলে মন্তব্য করে সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একত্র হওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসে লিখেছেন, সবাই রাজুতে আসেন, স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে যাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে। আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। রিমান্ডে সালমান এফ রহমান। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত 13 আগস্ট গ্রেপ্তার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। তিনি এখন রিমান্ডে রয়েছেন। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে রিমান্ড চলছে তার। ডিবির জিজ্ঞাসায় সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80,000 লোক বেতন পাবেন না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না, এতে দেশেরই ক্ষতি হবে। তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি ঠিক করলে এখানেই করুন, কোর্টে গিয়ে কথা বলুন, কিন্তু আপনাকে ছাড়া হবে না। একের পর এক মামলার কমপক্ষে 1 বছর আপনাকে রিমান্ডে দিতে হবে। সালমান এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা, গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তখন হয়নি কেন? উত্তরে সালমান বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ নেতারা। এই মুহূর্তে যারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন তাদের মধ্যে
উল্লেখযোগ্য হলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক এমপি সাদেক খান, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আশামা ফিরোজ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহাইল, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক সিনিয়র সচিব শাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ। হাসানুল হক ইনু গ্রেপ্তার। হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার বিকালে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় 14 দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে গত 22 আগস্ট কেন্দ্রীয় 14 দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন। 4000 আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা। বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় 4114 জন আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলায় 114 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও এ মামলায় 95 জন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার 109 জন আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। এর আগে গতকাল রবিবার রাতে সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার আটকে রেখেছেন এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আনসার সদস্যরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন। বন্যায় মৃত্যু বেড়ে 23, ক্ষতিগ্রস্ত 55 লাখেরও বেশি মানুষ। দেশের চলমান বন্যায় 11 জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে 55 লাখেরও বেশি মানুষ। রবিবার মৃত্যুর সংখ্যা ছিল 20 আর ক্ষতিগ্রস্তদের সংখ্যা ছিল 52 লাখ। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান, বন্যায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। তিনি বলেন, সার্বিকভাবে 11 জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না এবং হওয়ার আশঙ্কাও নেই। এদিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা কবলিত জায়গায় দ্রুত সময়ে ত্রাণ ও উদ্ধার কার্য পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে 20 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পরবর্তী কার্যক্রম বিষয়ক জাতীয় টাস্কফোর্স সভায় এ বরাদ্দ দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় টাস্কফোর্স সভা তার কার্যালয়ে যমুনায় অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যার দুর্গত মানুষের কষ্ট লাঘবে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, উদ্ধার ও তাৎক্ষণিক ত্রাণ কার্য পরিচালনার ব্যয়ভার মেটানোর জন্য 20 কোটি টাকার বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় প্রধান উপদেষ্টা বন্যায় পানিবন্দী মানুষকে উদ্ধার এবং জরুরি চিকিৎসা প্রদান সহ তাদের প্রয়োজনীয় সব সহায়তা প্রদানে সংশ্লিষ্ট সবাইকে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন রিকশা চালকরা। আন্দোলনরত রিকশা চালকরা রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন, তবে মহাসড়কে ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধে 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তারা। এর আগে আজ সোমবার সকাল 10টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন রিকশা চালকরা। পরে দুপুর 12টার দিকে ওই আলটিমেটাম দিয়ে তারা শাহবাগ ছাড়েন। রিকশা চালকরা বলেন, ভাড়া না পেলে আমাদের সংসার কিভাবে চলবে? আগে প্রধান সড়কে অটো রিকশা চলতো না, কিন্তু এখন রাস্তায় অটো রিকশা চলার কারণে আমরা
কোনো ভাড়া পাচ্ছি না। আমাদের দাবি সহজ আর এর সমাধানও সহজ। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদের এটা করার জন্য আমরা 72 ঘন্টা সময় দিচ্ছি। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্য জোটের আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালন করেন রিকশা চালকরা। এ সময় তারা রাজধানীর রাস্তায় ব্যাটারি মোটর চালিত রিকশা চলাচল বন্ধ করা সহ 7 দফা দাবি জানান। তাদের অন্য দাবিগুলো হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে। সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে। ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিকশা ও পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।